একটা পিচ্ছি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা। কথাটা শুনতাই তাজারুল নেওয়াজ বিছানা থেকে উঠে দাঁড়াল। তাজারুল নেওয়াজ রেগে বললেন, কেন এই বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? বাবা, আমি মাত্র এইচএসসি শেষ করেছি, এমনিতেই বিয়ে করব না, তার উপর একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করতে বলছো? তুরজানের কাকামনি মোস্তফা নেওয়াজ বলল, দেখ, আমরা মেয়েটাকে দিয়ে তো সংসার করাবো না, যে তাকে বড় হতো। এ কার হবে? বড় হওয়ার পর তোর যদি মনে হয় বিয়েটা ভুল, তবে তখন তোকে জোর করে সম্পর্কে আটকে রাখবো না আমরা কেউ, কিন্তু এখন বিয়েটা করে নে। তারপরেও কাকামনি, আমি এই বিয়ে করব না, আমার গায়ে আমি ডিভোর্সের ট্যাগ লাগাবো না। তাজারুল নেওয়াজ ভেঙে পড়লেন। তিনি গ্রামের মানুষকে বলেছেন বিয়ে দিবে, এখন ছেলে রাজি হচ্ছে না। তিনি এবার মোস্তফা নেওয়াজের দিকে তাকিয়ে বললেন, যা করার অতি দ্রুত কর, কিন্তু যাই হয়ে যাক ওকে এই বিয়ে করতেই হবে। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। সেদিন সবাই মিলে অনেক বুঝিয়ে তুরজানকে রাজি করানো হয়েছিল, কিন্তু আজ সে নিজেই ওই পিচ্ছি মেয়ের প্রতি আসক্ত। কথাটা ভাবতেই তুরজান হেসে ফেলল। তখনই রুমে এলো সেই পিচ্ছি মেয়ে রোজা। এসেই বলল, ভাইয়া তুমি পাগল হয়ে গেছ? তুরজান হাসিমুখেই বলল, পাগল হব কেন? এই তুমি একাই হাসছ? পাগলরা তো একাই হাসে। উহু, ভালো মানুষরাও হাসে, মানুষ ভালোবেসেও হাসে। একটু থেমে বলল, কিন্তু তুই এখানে কেন? রোজা সুযোগ পেয়ে বলল, ভাইয়া আমাকে একটা গল্প শোনাও। কি গল্প? আর আমি গল্প পারি না। ভয়ের গল্প বলো, আমার ভয়ের গল্প শুনতে ভালো লাগে। আমি ওইসব গল্প পারি না। ভাইয়া জানো, কালকে একটা মুভি তো, এ কার পুতুল বেবি দেখেছি আমি। গ্রনি বলেছে পুতুল বেবিরা ভয়ঙ্কর হয়, আমাকে একটা পুতুল বেবি কিনে দাও। পুতুল বেবি কি? পুতুলকে আমি বেবি বলছি। ও কিন্তু তুই তো এক পুতুল বেবি, তোর আবার পুতুল বেবি কিনতে হবে কেন? আর পুতুল দিয়ে তুই কি করবি? আমি বেবি না, আমি মুভিতে একটা আন্টিকে বলতে শুনেছি আন্টি পুতুল কিনবে, তারপর দুষ্ট লোকদের মারবে। তুমিও আমাকে কিনে দাও, আমি আর তুবাও দুষ্ট লোকদের ডিসুম ডিসুম করব। তুরজা নেব আকার বুঝতে পারল রোজা কি বলতে চাইছে। নিশ্চয়ই কোনো মুভি দেখে এসব মাথায় ঢুকেছে। এই টিভির লোকেরাও কি সব বানায় কে জানে। এখনকার বাচ্চারা ভয় পাওয়ার বদলে বরং এসব দেখতেই বেশি আগ্রহী। তবে তুরজান ওর মন ভোলানোর জন্য বলল, তোর বয়স কত? রোজা হাতে গুনে উত্তর দিল, 10 বছর। তুই অনেক ছোট, তুই ছোট, পুতুল কি করবি? আমি ছোট না। বারবার ছোট বলছো কেন? তুবা আর আমি পুতুল বেবির সঙ্গে খেলব, ভয়ে দেখাবো। তুবাও কিনতে চায়, কিন্তু ও তোমাকে ভয় পায় তাই বলেনি। তুরজান কি বলবে? এই মেয়ে যে পরিমাণ জেদি। তাই বলল, তোর পুতুলের সাথে খেলতে হবে না, তুই তুবার সঙ্গে খেলবি তাই হবে। ভাইয়া, ছোটরা তো পুতুলের সাথে খেলে, তুমি এইমাত্র আমাকে ছোট বললে। তুরজান বলল, রোজা তোর বয়স 10 বছর তাই না? হুম, রোজা অভিজ্ঞদের মতো বলল। তুরজান রোজাকে কোলে টেনে উড়ুতে বসিয়ে ভুলভাল বুঝিয়ে মন থেকে এসব ঝেড়ে ফেলার জন্য বলল, ছোট মানুষ ছোট মানুষের সাথে খেলে, মানে পুতো রস্য উকার ল, বেবি মানুষ না, তাই তাদের সাথে খেলা উচিত না। তুই বরং তুবার সাথে খেলবি। তুবা ছোট, আমিও ছোট, আরেকটা ছোট পুতুল হলে ভালো হতো। চলুন জেনে আসা যাক এদের পূর্ব কথা। রেজাউল মির্জার 2 মেয়ে, রোজাস্মিতা মেহরোজ বয়স 9 বছর, আর রাফিয়া মেহরোজ বয়স 17 বছর। তাজারুল নেওয়াজের স্ত্রী তানিয়া নেওয়াজ, তাদের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে রাফেজ নেওয়াজ বয়স 23 বছর, মেজ ছেলে তুরজান নেওয়াজ বয়স 19 বছর, ছোট মেয়ে তুবা নেওয়াজ রোজার বয়সী। তাজারুল নেওয়াজরা 2 ভাই, তাজারুল নেওয়াজ বড়, ছোট ভাই মোস্তফা নেওয়াজ এবং তার স্ত্রী রেহেনা নেওয়াজ। 1 ছেলে মিরান নেওয়াজ, মেয়ে নেই তাদের। নেওয়াজ পরিবারের হঠাৎ একদিন খবর আসল, ওকার তাজারুল নেওয়াজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রেজাউল মির্জার বাড়িতে আগুন লেগেছে। নেওয়াজ পরিবারের জন্য মির্জা পরিবার ব্যবসার কাজে অনেক সাহায্য করেছিল, সেই সুবাদে বন্ধু থেকে পরিবারের লোক বেশি ছিল, 2 পরিবার অন্য পরিবারের জন্য। দুঃখের সংবাদ পেয়ে সবাই ছুটল মির্জা বাড়িতে। যাওয়ার পর জানতে পারল তার বন্ধু আর তার সহধর্মিণী আর নেই, কিন্তু মেয়ে দুটোকে সবাই অনেক কষ্টে বাড়ি থেকে বের করেছে। রাফিয়ার কোনো সমস্যা না লেও রোজা ছোট হওয়ায় তার মস্তিষ্কে এই বিষয় আঘাত হেনেছে, তা রোজাকে দেখেই বোঝা যাচ্ছে। দুদিন নেওয়াজ পরিবার ওখানে ছিল। আসার সময় বাঁধল বিপত্তি। গ্রামের কেউই ওদের দুবোনকে ছাড়তে রাজি নয়। তাদের ধারণা মির্জ আকার পরিবারকে ইচ্ছাকৃত মার্ডার করা হয়েছে। ওদের দুবোনেরও খুব বিপদ সামনে। মির্জা পরিবার থেকে গ্রামবাসী অনেক উপকার পেয়েছে, তারা কিছুতেই ওদের দুবোনকে একা ছাড়বে না। গ্রামের সহজ সরল মানুষ কিছুতেই বুঝতে চাইছ রস্যই কারল না, ওরা দুবোন নেওয়াজ পরিবারের কাছে সেফ থাকবে। নেওয়াজ পরিবারের জোরাজোরিতে হঠাৎ একজন বলে উঠল, তাহলে আপনার ছেলেদের সাথে ওদের বিয়ে দিয়ে নিয়ে যান, পরের মেয়ে মনে করে খেয়াল নাও রাখতে পারেন, আপনার ছেলের বউদের তো আর অবহেলা করতে পারবেন না। গ্রামবাসী সবাই একমত পোষণ করল এই কথায়। নেওয়াজ পরিবার ও রোজা আর রাফিয়াকে রেখে যেতে নারাজ, কিছুতেই বন্ধুর শেষ আমানত হারাতে পারবে না। আর এমনিতেই রাফেজের সাথে রাফিজ নুক্তা আকার বিয়ে হওয়ারও কথা হচ্ছিল।
কিন্তু রোজা আর তুরজান তো ছোট, ওদের বিয়ে কি করে হবে? তাছাড়া তার তেরা ছেলে এই বিয়ে জীবনেও মানবে না। তাজারুল নেওয়াজ বললেন, দেখুন রাফিয়া আর আমার বড় ছেলের বিয়ে দিয়ে নিয়ে যা ইচ্ছি, কিন্তু রোজা ছোট, ওর বিয়ের বয়স হয়নি। ওর বিয়ে দিয়ে নিয়ে গেলে আমরা বিপদে পড়ব। ওকে এমনিতেই আমার মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি। কথা শেষ না হতেই একজন বলল, দেখছিস তোরা, এরা এখনই নিজেদের বিপদের কথা ভাবছে। আকার হলে পরে কি করবে? যেতে দিব না আমরা আমাদের গ্রামের মেয়েকে, আমাদের গ্রামের মেয়েরা আমাদের কাছেই থাকবে। গ্রামের সহজ সরল লোকজন তাজারুল নেওয়াজের কথার ভুল মানে বের করে বসল। তখনই মোস্তফা নেওয়াজ বলল, ভাইজান, আমি বলি এখন গ্রামবাসী যা বলে তাই করো, নয়তো এরা একবার খেপলে দুজনকেই রেখে যেতে হবে। পরে চারজোড়া হাত এক করা হল। তুরজান যদিও সেদিন থেকে 2 মাস পর্যন্ত রোজার মুখ অবধি দেখেনি, পরে রোজার প্রতি কিছুটা রস্য উকার ভূতি জন্মে। তা দেখে রাহেলা নেওয়াজ বলে দিয়েছে তুরজান যেন রোজার থেকে দূরে থাকে। তুরজানও দাদির কথা অনুযায়ী রোজার থেকে দূরে থাকার চেষ্টা করে। রাফিয়া বাবা মায়ের শোক কাটিয়ে উঠলেও রোজা পারেনি। সে আকার ও সেন্সলেস হয়ে যেত। আর ডাক্তার বলেছে রোজা যে কোনো সময় হয়তো স্মৃতি হারিয়ে ফেলতে পারে, তাই ওকে যথাসম্ভব হাসি খুশি রাখতে। রোজা সবার থেকে তুরজানের কাছে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে, তাই কেউই আর এইসব বিষয়ে মাথা ঘামায় না। তুরজানও আস্তে আস্তে রোজার প্রতি দায়িত্বশীল হয়ে যায়। আজ তাদের বিয়ের 1 বছর। যেহেতু তারা নাবালক অবস্থায় বিয়ে করেছে, তাই সবার সিদ্ধান্ত নিয়েছে তারা বড় হওয়ার পর যদি চায় এই সম্পর্ক ভাঙতে পারবে। রাফিয়া এখন সুখে সংসার করছে। তুরজান আর রাফেজ বিদেশ যাবে। তুরজান তার গ্রাজুয়েশন শেষ করতে যাবে আর রাফেজ ব্যবসার কাজে, কিন্তু তুরজান যতদিন থাকবে রাফেজও ওখানে থাকবে। সেই যাওয়া উপলক্ষে আকার রির সবাই ঘুরতে এসেছে। রাতে রোজা রাহেলা নেওয়াজের কাছ থেকে উঠে এসে এই সব বলছে। তুরজানকে রোজা আবার খোঁচাতে লাগল, ভাইয়া পুতুলরা কি খায়? তুরজান বেশ বিপাকে পড়ল এই নিয়ে, তখন থেকে বলছে কি সব বলছে, এখন আবার বলছে পুতুলরা কি খায়। তুরজান নিজেকে ধাতস্থ করে বলল, আমি জানি না পুতুলরা কি খায়, আর পুতুলরা খায় না, ওসব মিথ্যা কাহিনী। জানো ওই পুতুলটা নড়েছে মানুষ, মেয়ে তারা চিহ্ন রে ফেলছিল। আমার আর তুবার ওই পুতুল বেবি অনেক ভালো লাগছে, একটা কিনে দাও আমাদের, আমরা দুজন ওটা নিয়ে খেলব। এখন ওইসব পুতুল ভালো না, আমি তোদেরকে পরে ভালো পুতুল কিনে দেব। রোজা হাত বাড়িয়ে বলল, আগে প্রমিস করো দিবা। তুরজান হাত বাড়িয়ে বলল, আগে তুই প্রমিস কর, তুই আমাকে ভুলে যাবি না। রোজা শক্ত হাতে নিজের ছোট্ট হাতখানা রেখে বলল, প্রমিস, তোমাকে ভুলে যাব না। তুমি এবার আমাকে প্রমিস করো, তুমি আমাদেরকে ভয়ঙ্কর পুতুল কিনে দিবা। তুরজান রোজার হাতের উপর নিজের অন্য হাত দিয়ে বলল, প্রমিস। তুরজান, ভাইয়া আমাদের কিনে আনা পুতুলের নাম কি রাখবা? তুরজানের মাথায় হাতেই মেয়েকে সে বোঝাচ্ছে কি, আর সে বুঝতে চাইছে কি, এই জন্য লোকে বলে প্রেম বা বিয়ে সমবয়সীদের আকার্থে করো, নইলে জীবনের মানে কি তা তুমি উল্টো পাল্টা বুঝবে। তুরজান স্বাভাবিকভাবেই বলল, তোকে বললাম তো এখন এই বিষয়ে কথা বলবি না, আর তুই কিন্তু আমাকে প্রমিস করেছিস, আর প্রমিস করা কথা মানতে হয়। তুমি আগে পুতুলের নাম বলো, আমি তাহলে আর বলবো না। তোকে বললাম আর পুতুলের কথা বলবি না। এখন পড়াশোনা করবি, অত খেলাধুলা ভালো নয়। আচ্ছা পড়ব পাপ্পা, দিব তোমায়, তাড়াতাড়ি বলো। বলেই মুখ উঁচিয়ে তুরজানের কপালে ঠোঁট ওকার চন্দ্রবিন্দু আতে গেল। তুরজান যদিও নির্বিকার তার 9 বছরের বউয়ের কাণ্ড দেখে, তবুও কিছু বলল না। রাহেলা নেওয়াজের কথা মেনেই সে রোজাকে স্পর্শ করে না, তবে তার বউ যেহেতু ছুঁয়ে দিচ্ছে তার কিছু করার নেই। রোজাকে জান কিছু বলবে তার আগেই দেখল দরজার কাছে লাঠি হাতে রাহেলা নেওয়াজ দাঁড়িয়ে। তুরজান রোজাকে আস্তে করে উড়ু থেকে নামিয়ে দিতে দিতে বলল, কি এখানে কি চাই? রাহেলা নেওয়াজের সরল উত্তর, তোর বউকে চাই দে, আর এত রাতেও রে এখানে আনছিস কেন, আর এনে ওরে দিয়ে কি করাচ্ছিস? তুরজান যেন আকাশ থেকে পড়ল। এই ছোট বউ আর তার দাদি মিলেই তার জীবনের 12টা বাজিয়ে দিচ্ছে। একটাকে সামলাতে না সামলাতে আরেকটাকে প্রশ্নের উত্তর দিতে হয়। দৈনিক কাজ হয়েছে রাহেলা নেওয়াজের একই প্রশ্নের উত্তর দেওয়া, যেমন রোজাকে কেন তোর কাছে এনেছিস, তোর মতলব কি, তুই কি রোজার দিকে খারাপ নজর দিচ্ছিস ইত্যাদি। তা বলি নিজের বউয়ের দিকে তাকানোর মধ্যেও যে কুঞ্জর থাক, তা তুরজান রাহেলা নেওয়াজের কাছে শোনে, আগে শোনেনি। তুরজান মিটিমিটি হেসে বলল, এখনও তো কিছুই করাতে পারলাম না, তার আগেই তুমি হাজির। একটু পরে আসতে তাহলে দেখতে পারতে তোমার নাতবউকে দিয়ে কি করাচ্ছি। লা নেওয়াজ জানে তুরজান কখনো তার কথা অমান্য করবে না, তাই সে নিশ্চিত থাকে, তবে তার এই বয়সে কাজ না থাকায় তিনি নাতিদের পিছনে লাগে। তিনি আর কথা বাড়ালেন না। তিনি জানে তিনি আর কিছু বললে ঠোটকাটা তুরজানতা নিজের মানসম্মান খেয়ে দেবে, তাই তিনি রোজাকে নিয়ে নিজের রুমে হাঁটা দিলেন। রাত গড়িয়ে ভোরের আলো ধরণীতে উপচে পড়েছে খানিক আগে। সকাল প্রায় 7টা বেজে 24। সবাই সকাল সকাল উঠে পড়েছে সমুদ্র সৈকত দেখার।
জন্য সবাই নাস্তা করে নিয়েছে। তুরজানকে ডাকতে বারণ করেছে রাহেলা নেওয়াজ। তুরজানের হেডেক আছে, যেহেতু রাতে দেরিতে ঘুমিয়েছে সেহেতু সে এখন ঘুমাচ্ছে। রাফিয়া আর রাফেজ একসঙ্গে ম্যাচিং ড্রেস পরেছে। তা দেখে রোজা একছুটে তুরজানের রুমে গেল, হাঁপিয়ে হাঁটুতে হাত রেখে ডাকল, তুরজান ভাইয়া উঠো উঠো। তুরজানের কোনো হুঁশ নেই, বেঘরে ঘুমাচ্ছে। রাতে ঘুম না আসায় ঘুমের মেডিসিন নিয়েছে, নয়তো এই 9 বছরের ছোট্ট পুতুলটা রারাত মাথায় নেচে বেড়ায়। রোজা বিছানায় উঠে বসে তুরজানের চোখ হাত দিয়ে দুদিকে টেনে খোলার চেষ্টা করল। চোখে ব্যথা অনুভব করে। চোখ খুলতেই রোজা বলল, তুমি ওঠো তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি উঠব? বেড়াতে যাব। তুরজান ফোন নিয়ে টাইম দেখল, এখনও বেড়াতে যাওয়ার 1.5 ঘন্টা সময় বাকি। তারা 9টায় ঘুরতে যাবে। তুরজান আড়মোড়া ভেঙে চোখ বন্ধ করেই বলল, এখনও অনেক দেরি, আর একটু ঘুমাবো। ততক্ষণ তুই গ্রনির দাদি কাছে যা। আপুরা ম্যাচিং ড্রেস পরেছে, আমিও পরব। আমি তোর সাথে ম্যাচিং ড্রেস আনিনি। তোমার কালো শার্ট নেই? হুম আছে, ওইটাই পরো। দেখ আমি কালো জামা পরেছি। তুরজান ঘুমে চোখে স্পষ্ট দেখতে পারছে না, তবে যেটুকু দেখল মনে একটা শব্দেরই উৎপত্তি হল, মাশাআল্লাহ। রোজা তুরজানের মাথায় হাত দিয়ে দেখল জ্বর এসেছে কিনা। তার যখন জ্বর হয় তার মামুনি তাকে কপালে হাত দিয়ে দেখে, তাই সেও দেখল না, জ্বর আসেনি। তা দেখে তুরজানকে ঘুমোতে বলে আবার ছুটল। তুরটান এতক্ষণ চুপ করে তার প্রিয়তমার কথা শুনছিল আর তার করা কানকারখানা দেখছিল। এই মেয়ে তো শুধু নিজের ইচ্ছেতে সব করে ফেলে, কিন্তু সে কি জানে তার কাজে বিপরীত মানুষটার কি হয়। না জানে না, জানলে হয়তো এরকম করত না। এই মেয়ের সারাদিনের কাজ ছুটে বেরানো আর তাকে অবাক করা। সবাই জোড়া বেঁধে সমুদ্র সৈকতে ঘুরছে। কক্সবাজার গেলে লোকের কিছু মনে থাক বা না থাক, এটা মনে থাকে যে সৃষ্টিকর্তার সৃষ্টি ঠিক কতটা সুন্দর। তবে এই সুন্দর বৈচিত্র্যের মধ্যে আরেক বৈচিত্র্য হলো একসঙ্গে ঘোরা। রাফেজ রাফিয়া আর তুবাকে নিয়ে অন্য দিকে গেছে। নেওয়াজ পরিবারের বড় সদস্যরা একটা টং দোকানে বসে চা পান করছে আর খুচরো গল্প মেতে ছে। তুরজান রোজাকে নিয়ে সমুদ্রের জলরাশির ধারে গেছে। যদিও তুরজান যেতে চায়নি, রোজার জোরাজোরিতে আর তাজারুল নেওয়াজের আদেশে যেতে হয়েছে। তুরজান রোজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছাড়া পেলেই উড়ে যাবে অতিথি পাখির মতো। রোজা পানির ঢেউ আসতে দেখে ভয়ে তুরজানের হাত ছেড়ে দিয়ে দৌড়ে পানির আগে যেতে লাগল, যেন জলরাশি তাকে নিতেই পারে এসে তার পিছু ধরেছে। তুরজান বুঝতে পেরে রোজার কাছে গিয়ে একটানে কোলে তুলে নিল। বিশাল জলরাশি তুরজানের পায়ে ছোঁয়া লাগিয়ে নিজের সীমানায় গিয়ে আবার ফিরে গেল সমুদ্রে। রোজা তুরজানের বুকে মাথা রেখেই সমুদ্রবিলাস করে নিল। রাহেলা নেওয়াজ রোজাকে ছুটতে দেখে তুরজানের কাছে এসেছে। তিনি যাকে নিয়ে ভীষণ সিরিয়াস। তুরজানের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, ওকে ছেড়ে দে, আর সমুদ্রবিলাস করতে হবে না। বউ আমার, আর তুমি সবসময় ছাড় ছাড় করো কেন? আমার জানামতে দাদার থেকে কোনোদিন তোমাকে ছাড়ায়নি, তুমি কেন ছাড়াতে চাও? তুই ওরে ছাড়ো, ভয় পাইছে। তুরজান রোজার মুখের দিকে তাকিয়ে দেখল সত্যি সত্যি রোজা কিছুটা ভয় পেয়েছে। তবে রোজা ছোট হিসাবে অনেক সাহসী, অল্প কিছুতে ভয় পায় না। তুরজান রোজাকে কোল থেকে আকার নিয়ে দিল, কোনো কথা বলল না। কিন্তু রাহেলা নেওয়াজের হয়তো তা ভালো লাগল না। তিনি তুরজানকে চুপ থাকতে দেখে রাহেলা নেওয়াজ বলল, কিরে টাডা পড়ছে তোর মুখে, অমন চুপ করে গিলি কেন? টাডা তো মুখে না, মনে পড়ছে। ক্ষণ যখনই বউ কাছে আসে তখনই তুমি গোয়েন্দার মতো হাজির। তো বলি, দাদা কি আমার পাহারা দেওয়ার জন্য তোমাকে রেখে গেছে? তুই জানিস না। বলেই রাহেলা নেওয়াজ রোজাকে নিয়ে গেল সমুদ্রের পার থেকে। তুরজান জোরে রাহেলা নেওয়াজের উদ্দেশ্য বলল, দাদি আমার সম্পদ এভাবেই আগামী 9 বছর দেখে রেখ। আমি যেন 9 বছর পর এসে এভাবেই পাই। তুরজান সমুদ্রের পার দিয়ে হেঁটে এগোচ্ছে, আনমনা হাজারো জল্পনা কল্পনা মনে। এই তো কদিন আগেও অচেনা ছিল এই মেয়ে, হঠাৎ কিভাবে এত আপন হল। তুরজানের ছোট থেকেই চাঞ্চলতা পছন্দ নয়, তবুও এই নারীর চঞ্চলতা তাকে গ্রাস করেছে একদম পুরোটা পূর্ণভাবে। তুরজান আনমনেই হেসে উঠল, বলতে লাগল, খুব তো আমাকে এখন চাইছিস, তাহলে বড় হলে পুরো আমার হতে পারবি তো, নাকি পালানোর ধান্দা খুঁজবি? সামনে একটা হাওয়াই মিঠাইয়ের দোকান থেকে 4টা হাওয়াই মিঠাই নিয়ে নিল। মহারানীর ভীষণ পছন্দের তালিকায় এই মিঠাই, যা হাওয়া লাগলেই শেষ। তুরজান সেগুলো নিয়ে হাঁটা ধরল সেই টং দোকানের দিকে। রোজা তুরজানকে মিঠাই হাতে এগোতে দেখে এক ছুটে তুরজানের সামনে এলো। পিছন থেকে তাজারুল নেওয়াজ সাবধানে দৌড়াতে বলল, তবে এই বিশ্বভ্রমণ্ডানে কে শোনেকা কথা? তারপর যদি সামনে প্রিয় জিনিস রেখে আসতে সাবধানে চলতে বলা হয়। রোজার পোশাকে বালুর স্তূপ জমেছে। জমারি কথা, তার মহারানী যে দুষ্টু, তার পোশাক ভালো ভালো থাকলে যে সমুদ্রের বালুও কষ্ট পাবে। তুরজান এগিয়ে আসতেই রোজা হাত পাতল, দাও আমারটা, তোর জন্য তো আনিনি, একদম ভুলে গেছি। তোমার হাতে 4টা, তো একটা ভাবির, একটা তুবার আর 2টো আমার। আমার জন্য সত্যিই আনোনি? না আনিনি। তুই মিঠাই খাস, আমি ভেবেছিলাম দাঁত
এ কার পোকা লাগার ভয়ে তুই মনে হয় মিঠাই খাস না, বলেই মিটিমিটি হাসল। তবে তা রোজার অগোচরে রয়ে গেল। রোজার ভীষণ মন খারাপ হচ্ছে। তার পছন্দের জিনিস হাতে ধরে বলছে তার ভাগেরটা নেই। এটা মানা যায় না, এটা ঘোর ন্যায়। রোজা মন খারাপ করে আবার ঘুরে সবার কাছে চলে যেতে নিলে তুরজান হাত টেনে দাঁড় করাল। রোজা তাও অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে থাকল। তার কারোর সাথে কথা নেই, বলবে না কোনো কথা। তুরজান রোজার সামনে দাঁড়াতেই আবার অন্য দিকে ঘুরে তাকাল। তুরজান যতবারই রোজার সামনে যাওয়ার চেষ্টা করে রোজা বারবার অন্য দিকে ঘুরে যায়। তুরজান ব্যর্থ এই 10 বছরের বাচ্চার রাগ ভাঙাতে। অবশেষে না পেরে কোলে তুলে নিল রোজাকে। রোজা গোমর আকার মুখে অন্যদিকে তাকিয়ে আছে, কিছুতেই সে তাকাবে না। তুরজান রোজার মুখ নিজের দিকে করে বলল, কথা বলবি না আমার সাথে? না, সত্যিই কথা বলবি না? হুমম, আমি তোমার উপর রেগে আছি তাই কথা বলবো না। সত্যিই তো কথা বলবি না? না, তোমার সাথে আর কথা বলবো না। তুমি পচা আমার মিঠাই দেওনি, তাহলে কি আমার সাথে এতক্ষণ কথা বলছে শুনি? বলেই তুরজান হেসে ফেলল। হাসারি কথা বলছে, কত বলবে না, আবার কথা বলেই যাচ্ছে, প্রতিটা কথার উত্তর দিচ্ছে। তুরজান 2টা মিঠাই প্রথমে দিয়ে বলল তুবা আর রাফিয়াকে দিতে। রোজার চোখ ছোট করে তাকানো দেখে তুরজান মিটিমিটি হেসে রোজার হাতে 2টা মিঠাই ধরিয়ে দিয়ে বলল, এই 2টা তোর। তুমি যে বললে আমার জন্য আনোনি। হুমম, তো তোর জন্য আনিনি, আমার বউয়ের জন্য এনেছি। রোজা কিছু বুঝল কি না তা বোঝা গেলনি, তবে মিঠাই পেয়ে রোজা বেশ খুশি, সে 2টো মিঠাই পেয়েছে। তুরজানের কোলে থেকেই কপালে ঠোঁট ছুঁয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। থ্যাঙ্কস কেন, আর কতদিন ভাইয়া ডাকবি? পিছনে গ্রনি দাদি। হঠাৎ গ্রনি শুনেই তুরজান পিছনে না ফিরেই রোজাকে কোল থেকে নামিয়ে দিল। মনেমনে বলল, ও গ্রনি দাদা কি তোমায় শুধুমাত্র আমার চোখে রাখার জন্য রেখে গেছে? বিশ্বাস করো, এই দুনিয়ায় আমি বাদে আরও অনেক সুন্দর জিনিস আছে। রোজা ছাড়া পেয়ে দৌড়ে চল গেছে তার গন্তব্যে। তুরজান পিছনে ফিরে দেখল না তার গ্রনি আছে না রোজা। মানে এইটুকু বাচ্চাও তার দুর্বলতা বুঝে ঘাত হানছে। পৃথিবীতে সবচেয়ে সুখী মনে হয় তুরজান নেওয়াজ। গ্রনিও সবসময় চোখে চোখে রাখে, আবার তার ছোট্ট বউ তাকে বোকা বানানো শিখে গেছে। কি কপাল! সন্ধ্যার দিকে রাফেজ, তুবা আর রাফিয়া সমুদ্রে স্পিডবোর্ডে হসন্তরের জলরাশিতে ঘুরে মাত্র পারে ফিরল। দারুণ উচ্ছ্বাস উপচে পড়ছে তাদের মুখ থেকে। তুবা দৌড়ে এলো নেওয়াজ পরিবারের বসা জায়গা ওই ছোট্ট টং দোকানে। রাফেজ ও রাফিয়াকে হাত ধরে নিয়ে এলো। রাফিয়া আর তুবা আসতেই রোজা তাদের ভাগ বুঝিয়ে দিল। নেওয়াজ পরিবার আজ আনন্দে আত্মহারা। তারা সবাই মিলে পিকনিক স্পটে এসে মাটিতে বিছানো ত্রিপলে বসে আছে। তাজারুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ 2 ভাই মিলে রান্না করছে। 2 গৃহিণী তানিয়া একার ও আজার রেহেনা নেওয়াজ মিলে রান্নার কাজে সাহায্য করছে। তুরজান বাদে রাহেলা নেওয়াজ আর ছোটরা সবাই মিলে গল্পের আসর জমিয়েছে। রাহেলা নেওয়াজ তার জীবনের গল্প বলছে আর তা শুনে সবাই অট্টহাসিতে মেতে যাচ্ছে। বা আর রোজা যেহেতু ছোট তাই তারা খেলা নামক অন্য কাজে ব্যস্ত। তুবা গল্পে গল্পে রোজাকে বলল, জানিস আমরা 3জন স্পিডবোর্ডে উঠেছিলাম। রোজার ভীষণ মন খারাপ হলো। একসাথে বেড়াতে এসে তারা ওকে রেখে কিভাবে এক ঘুরে আসতে পারে। আপুও উঠেছিল। তুবা উত্তর দিল, হুমম। প্রায় সন্ধ্যা রোজা তুরজানকে খুঁজতে লাগল। তানিয়া নেওয়াজ রোজাকে ছুটতে নিষেধ করলেন। তবে রোজা তুরজানের দেখা না পাওয়ার পর্যন্ত শান্ত হতে পারছে না। অনেক খুঁজ কার অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষের। রোজা দৌড়ে গিয়ে দাঁড়াল তুরজানের সামনে। বলল, আমি স্পিডবোর্ডে উঠব। তুরজান ফোনে কথা বলছিল, হঠাৎ রোজার কথা শুনে তাকাল। ফোনে কথা শেষ করে বলল, তুই এখানে কেন, আর এই সন্ধ্যায় এভাবে ছুটছিস কেন? আমি সমুদ্রবিলাস করব। একটু আগে করলি তো সমুদ্রবিলাস। ওভাবে নয়। তাহলে কিভাবে? আপুদের মতো স্পিডবোর্ডে করে। তুরজান জানে এই মেয়ে যখন যা মনে করে তাই করতে চায়। তুরজান কথা পাল্টে বলল, চল পিকনিক স্পটে, এভাবে এসেছিস আম্মু বা কেউ তোকে দেখেছে। সবাই চিন্তা করবে। কথা পাল্টাচ্ছ কেন? কালকে নিয়ে যাব। কিন্তু আমরা তো কালকে ফিরে যাব। যাওয়ার আগেই নিয়ে যাব। প্রমিস করো। দীর্ঘ উকার জান বেশ বিপাকে পড়েছে। এই মেয়ে কথায় কথায় প্রমিস করে। তুরজান রোজাকে একটানে কোলে তুলে হাঁটা ধরল। রোজা তুরজানকে খোঁচাতে লাগলো, অবশেষে হার মেনে বলল, প্রমিস করব, তার পরিবর্তে আমাকে কি দিবি? তুমি ওকার পচা মানুষ, আমি একটা জিনিস চাইলেই তুমি আরেকটা চাও। আমি সদ্বোধ পছন্দ করি। তুই না দিলে আমিও প্রমিস করব না। আচ্ছা দিব। এবার বলো, আমাকে কালকে ঘরতে নিয়ে যাবা? নিয়ে যাব। এবার তুই প্রমিস কর, আমাকে না দেখলে তুই ভুলে যাবি না। তুমি কথায় কথায় এটা বলো কেন? আমি তোমাকে ভুলব কেন? আমি বিদেশ যাব মাত্র 9 বছরের জন্য, পড়াশোনা শেষ করে আবার ফিরে আসব। তুই কথা দে ততদিন আমায় মনে রাখবি। ভাইয়া, তুমি আমায় ছেড়ে চলে যাবা? তোকে ছেড়ে যাব না। আমি তো তোর মাঝেই থাকব। ইনশাআল্লাহ চলবে। প্রণয়ের মায়াতৃষ্ণা 2।
ফারজানা রহমান সে তারা চিহ্নতু। রোজা পিকনিক থেকে আসার পর থেকে তুরজানের সাথে কথা বলছে না, এমনকি কাল সন্ধ্যা হসন্ত যার পর থেকে তুরজানের সাথে কথাই বলেনি। তুরজান যা বলেছে শুধু হ্যাঁ হো করেছে। তুরজান ভেবে পায় না এইটুকু মেয়ের এত রাগ অভিমান আসে কোথা থেকে। তুরজানের মতে সে রোজাকে বকেনি, রাগও করেনি, বরং আসার আগে রতে নিয়ে যেতে চাইছিল, তাও যায়নি। এসেই তার পাশ ঘেঁষছে না, দূরে দূরে থাকছে। এমন না যে রোজা সবসময় তুরজানের পাশে থাকে, তবে আজ যেমন দূরে রয়েছে তাও তো থাকে না। তুরজান ফ্লাইটের সকল কাগজপত্র সেরে মাত্র বাড়িত। কার ফিরছে, কাল তার ফ্লাইট, হয়তো সে কয়েক বছর এই বাড়িতে পা মারাবে না। ভাবনার মাঝেই তুরজান বাড়িতে প্রবেশ করল। তাজারুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ ব্যবসার গল্পে মেতেছে। বাড়ির ছোটরা রাফেজ আর মিরান ড্রয়িং রুমে বসে গল্প মেতেছে। গৃহিণীরা সন্ধ্যায় নাস্তা বানানোর কাজে ব্যস্ত। তুরজানকে আসতে দেখে রোজা কিছুর বাহানা দিয়ে দৌতলায় চলে গেল তুবাকে নিয়ে। তুরজানকে দেখে মোস্তফা নেওয়াজ বললেন, কতদূর তোমার কাজ? এই তো কাকামনি শেষ করে এলাম। কাল ফ্লাইট? হুমম ভালো। তাজারুল নেওয়াজ বললেন, তুমি কি এখনো আমার উপর রেগে? তোমার উপর রাখব কেন? আমি তোমার ভালোর জন্যই করেছি সব, একদিন ঠিক বুঝতে পারবে। একটু থেমে সিঁড়ির দিক কার রোজা আর তুবার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে বিদেশ যাওয়ার কথা না বললেও পারতে। মেয়েটা এমনিতেই অসুস্থ, তার উপর এতদিন পর ওর কন্ডিশন একটু ভালো বলেছে ডাক্তার, তার মধ্যেই আবার হাসিখুশি ছেড়ে গোমরা মুখে বেড়াচ্ছে। সারাদিন তুমি যাওয়ার পর ঠিকই একাই বুঝতে পারত। আমি বলে যাচ্ছি তাই ও অসুস্থ হয়ে পড়ছে বলছো, তাহলে আমি না বলে গেলে হঠাৎ শুনে কতটা অসুস্থ হতো তা ভেবে দেখেছ? তাজারুল নেওয়াজ সত্যিই এতদূর ভাবেনি। তিনি ভেবেছিলেন হয়তো রোজা তুরজানকে না দেখতে দেখতে একাই ঠিক হয়ে যাবে। মোস্তফা নেওয়াজও বললেন, ভাইজান আমার মনে হয় তুরজান ঠিক বলছে। পরে শুনলেই আরও বেশি অসুস্থ হতো। রোজাকে তুরজান এখন জানিয়ে গেলে ও রিয়েক্ট করবে না। তুরজান কথা বাড়াল না। তানিয়া নেওয়াজকে কফি দিতে বলে ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। বাড়ি ফিরে এসে থেকেই বাইরে সে রেস্ট নেওয়ার ফুরসত পায়নি। মহারানীর রাগ ভাঙানোর জন্য নিজের রুমে না গিয়ে রাহেলা নেওয়াজের রুমে গেল। তুবা আর রোজা কিছু নিয়ে কথা বলছে। তুরজানকে দেখে তুবা চুপ করে গেলেও রোজা তুরজানের দিকে পিঠ দিয়ে বসায় কথা বলেই যাচ্ছে। তুরজান তুবাকে বলল, আমার জন্য এক কাপ কফি দিতে বলেছি, আম্মুকে বল খাবো না এখন কফি। তুবা মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোজা মুখ অন্যদিকে দিয়ে বসে রয়েছে, যার অর্থ এখন তুরজানকে তার রাগ ভাঙাতে হবে। তুরজানও তাই করে। রোজার সামনে গিয়ে কোনো কথা আকার রায় একটানে কোলে তুলে নিজের রুমে হাঁটা ধরল। রোজা ছটফটিয়ে কোল থেকে নামতে চাইল, তবে নবন্য শক্তি দ্বারা তুরজানের সাথে পারল না। না পেরে তুরজানের বাহুতেই কামড়ে দিল। ব্যথায় চোখ বন্ধ করে নিল। রোজা বলল, ছাড়ো আমায়, আমি তোমার কোলে উঠব না। নামাও। তুরজান বলল, ফেলে দিব কিন্তু সত্যি সত্যি, তারপর সারাদিন কোলেই থাকতে হবে। তখন তো বলবি কোলে নাও, কোলে নাও, একটুও নেব না কিন্তু তখন। তুমি তো চলেই যাচ্ছ, তাহলে আমার কোমর ভাঙলেই আমাকে তুমি বাকি কথা শেষ করার আগেই তুরজান হাত হিলা করল। রোজা ভয়ে গলা জড়িয়ে ধরল। বুঝতে পারল তুরজান তাকে কথা বলতে নিষেধ করছে। রোজা আর কোনো কথা বলছে না। কথা বলা ঠিকও না, তার কথা তুরজান শুনতে চাইছে না। সে তো অসুস্থ তুরজান জানে, এবং ডাক্তার বলেছে রোজা যার সাথে থাকতে পছন্দ করে তার সাথে থাকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাও তুরজান কেন তাকে ছেড়ে বিদেশ যাবে? তুরজান রুমে এসে দরজা লক করে দিল, যেন তার অসভ্য ছোট বউ না যেতে পারে রুম থেকে। রোজাকে বেডে বসিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হতে গিয়ে একবারে শাওয়ার নিয়ে এসে রোজাকে বলল, বেডে উঠে দাঁড়া। উঠব না, দাঁড়াবও না। রোজার হাত কার জোর করে টাওয়াল ধরিয়ে দিয়ে নিজে বেডে বসল। ভেজা মাথা থেকে পানি চুইয়ে চুইয়ে কান নাকের উপর দিয়ে নামছে। তুরজান এক পলক দেখে নিল রোজাকে এই মেয়ের জেদ অতিমাত্রা। তবে তুরজানের এই মেয়ের রাগ জেদ অভিমান বড্ড ভালো লাগে, তাই তো সব অপছন্দের জিনিসও ইদানিং পছন্দের তালিক যুক্ত হচ্ছে। তুরজান রোজার দিকে তাকিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে কিন্তু তোর দোষ। দেখ ভিজে গেছি। রোজা তাকিয়ে দেখল সত্যিই তুরজানের টি শার্ট ভিজে যাচ্ছে। কথা না বলে উঠে দাঁড়াল। মাথা মুছে দিতে লাগল ছোট্ট দুহাতে। মাথা মুছে টাওয়াল নিজেই নির্দিষ্ট স্থানে রেখে এসে বলল, দরজা খুলে দাও, বাইরে যাব। যদি না খুলি আমি চিৎকার করব, লোকে তো অন্য কিছু ভাববে। ছোট মাথায় কিছু ঢুকল কি না কে জানে। রোজা চুপ করে দাঁড়াল। তারপর আস্তে করে তুরজানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুমি সত্যিই চলে যাবে? তুরজান চুপ করে রইল। এই করুণ সুরের কাছে সে নিশ্চল নির্ব রস্যই কার, তবে তাকে তো যেতেই হবে। তাই তুরজান সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার আগে রোজাকে বুঝিয়ে বলে রোজার পারমিশন নিয়ে তারপর যাবে। যদিও বিদেশে যাওয়ার সকল কাজ তার বাবা আগেই করেছিল,
সে শুধু 1 সপ্তাহ আগে জেনেছে। তব এ কার নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও বাধ্য সন্তানরা নাকি বাবা মায়ের ইচ্ছার প্রাধান্য দেয়। তুরজানের ক্ষেত্রেও তাই। সে কাউকেই কষ্ট দিতে পারবে না। তুরজান আগে না মানলেও এখন মানে বাবা মা কোনো সন্তানের খারাপ চা হয় না। নয়তো সেদিন বাবা মায়ের জন্যই তো আজ এই 10 বছরের মেয়ে তার মস্তিষ্ক সহ পুরো হৃৎপিণ্ডে অবস্থান করছে। তুরজান হেসে বলল, হুমম, কিন্তু মাত্র 9 বছরের জন্য। আমি কার সাথে থাকব? বাড়িতে তো সবাই থাকবে। দাঁড়ি, তাছাড়া আমি প্রতিদিন তোর সঙ্গে ভিডিও কলে কথা বলবো। বিদেশে গিয়ে ভুলে যাবে না আমায়। কেউ কি তার জীবন বাঁচাতে নিঃশ্বাস নিতে ভুলে যায়? যেই দিন শুনবি লোকে অক্সিজেন ছাড়া বাঁচতে পারছে সেই দিন না হয় এই প্রশ্ন করিস। রোজা চুপ থেকে বলল, তাহলে আমাকে একটা বেবি দিয়ে যাও, আমি তার সঙ্গে খেলব। তুরজান শুষ্ক গলায় বিষম খেল। এই মেয়ে কি শুরু করেছে? যদিও দোষটা রোজার নয়, বড়রা যখন কথা বলবে তাদের উচিত সাবধানে কথা বলা। তুরজান প্রসঙ্গ পাল্টাল। এই বিষয়ে আর কথা বলতে চায় না। রোজা ছোট তাই তাকে বোঝালেও সে কিক্ষণের জন্য বুঝবে। ঘুরতে যাবি? এখন তো সন্ধ্যা। ঘুরতে গেলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। ছোটরা ঘুরতেই বেশি ভালোবাসে, তাই ঘুরতে যাওয়ার কথা শুনে রোজাও অভিমান ভুলে গেল। তুবাকে আর মিরান ভাইয়াকেও নিয়ে যাব। হুম, যা, তাড়াতাড়ি করবি। রোজাকে আর পায়কে সে দৌড়ে গিয়ে তুবার সঙ্গে রেডি হয়ে নিল। দুজনেই পিঙ্ক ফ্রক পর লো। মিরান তুরজানের চেয়ে 1 বছরের ছোট। 4 জনকে রেডি হয়ে সিঁড়ি বেয়ে নামতে দেখে তাজারুল নেওয়াজ বললেন, কোথায় যাচ্ছ তোমরা? তুরজান বলার আগেই তুবা আর রোজা বলল, ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। তাজারুল নেওয়াজ রোজার হাসিমুখ দেখে আর কিছু বলল না। তিনিও তো রোজার মধ্যে তার প্রাণপ্রিয় বন্ধুর অস্তিত্ব দেখতে পান। তানিয়া নেওয়াজ তাদেরকে যেতে নিষেধ করলেন। একে তো সন্ধ্যা, তারপর কালকে তুরজানের ফ্লাইট। তানিয়া নে ও আজকে থামিয়ে তাজারুল নেওয়াজ তুরজানের দিকে তাকিয়ে বললেন, বেশি রাত যেন না হয়। ছোটদের নিয়ে যাচ্ছ 2 ভাই, দেখে রেখ। বলেই তিনি গাড়ির চাবি এনে এগিয়ে দিলেন। তুরজান মায়ের কাছে বলে চলে গেল অজানা গন্ত বে ঘুরতে। তানিয়া নেওয়াজ ভেবে পায় না এই বাপ ছেলের ব্যাপার স্যাপার। তাদেরকে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো মিল নেই। কথা বলে মেপে মেপে প্রয়োজনে। আবার দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক হসন্ত ক বুঝি একেই বলে বাবা মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক। যেই সম্পর্কে ভালোবাসা ভীষণ কিন্তু বহিঃপ্রকাশ কম। তুরজানরা নদীর পার ঘেঁষে থাকা এক ছোট্ট রেস্টুরেন্টে এসেছে। এখানে রাতের অপরূপ সৌন্দর্য দেওয়ার জন্য হসন্ত জয় রেস্টুরেন্ট ভীষণ জনপ্রিয়। সবাই মিলে ঘুরে এখানে বসেছে ডিনার করার জন্য। ডিনার সেরে রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে তুবা ওয়াশরুমে যেতে চাইলে মিরান তাকে নিয়ে গেল। রোজা যেতে চাইল, তুরজান তাকে থামিয়ে দিল। মিরানকে বলল তুবাকে নিয়ে এসে গাড়িতে বসতে। তুরজান রোজার হাত ধরে অন্যদিকে একটা চুড়ির দোকানে নিয়ে গেল। পছন্দের 2 খাপ চুড়ি কিনে নিজ উদ্যোগে পরিয়ে দিল রোজার হাতে। মেরুন রঙা চুড়ি যেন রোজার ফর্সা তে জলজল করছে। তুবার জন্যেও নিল 2 খাপ। টাকা মিটিয়ে দিয়ে প্যান্টের পকেট থেকে পায়েল বের করে হাঁটুমুড়ে রোজার পায়ে পরিয়ে দিল সযত্নে। বড় হওয়ায় 2 প্যাচ দিতে হলো। বলল, আমি যতদিন না আসি ততদিন এই পায়ে এ কার 2টা খুলবি না? আমি আসার পর পায়েল পাল্টে দিব। রোজা বেশ খুশি হয়েছিল, কিন্তু আবার চলে যাওয়ার কথা শুনতেই চুপ হয়ে গেল। তুরজান বলল, তুই আমাকে যাওয়ার অনুমতি দিবি না? রোজা কথা বলছে না দেখে তুরজান বলল, বেশ, আমি যাব না। বাবাকে বলে ম্যানেজ করে নিব। বাবা তোমায় যেতে বলেছে। হুমম, তাহলে যাও। আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। তুরজান রোজার মনের কথা বুঝতে চেয়ে বলল, সত্যিই যাব। হুমম, তাহলে এবার একটু হাসত। বলতেই দুজনে একসাথে হেসে উঠল। গাড়িতে ফেরার পথে রোজা আর তুবা পিছনের সিটে বসেছে। তুবা এমনিতেই চুপচাপ থাকে, তাই নীরবতা নিতান্তই স্বাভাবিক। তবে রোজার সাথে সে কথায় হ্যাঁ হুমম করছে। আরেকজন যে সে তো আর চুপ থাকার বান্দা না। তবে সে ছটফট না করে চুপ করে কেন কথা বলছে তাই তো বুঝতে পারছে না তুরজান। যদিও রোজা ছটফট না করে চুপ থাকলেও হাতের মেরুন রঙা চুড়িগুলোর আর চুপ থাকা হচ্ছে না। রোজা বারবার নেড়ে দেখাচ্ছে তুবাকে চুড়িগুলো। চুড়ির ধ্বনি যেন কারো মস্তিষ্কে অচেতনায় বাড়ি খাচ্ছে। বলছে থেকে যেতে থেকে এই চুড়ির প্রতিধ্বনি শুনতে। মাঝে মাঝে পায়ের পায়েলগুলো শব্দ ছড়িয়ে বলছে থেকে যাও। তুরজান বুঝতে পারল না এই মেয়ে এখন খুশি আছে নাকি মন খারাপ নিয়ে এমন মুখ করে বসে আছে। ছোটদের মন হয়তো এমনই থাকে, একসাথে হাজার ধরনের হাজার অনুভূতি নিয়ে থাকে। মিরান হালকা হেসে রোজার দিকে তাকিয়ে বলল, এই যে ছটফটানি বনু, আজকে ছটফট আকার নিয়ে এত কম কেন? ঘুরতে আসার সময় তো ভালোই আনন্দ করছিলে। হঠাৎ এত চুপ? কেউ ঘুরতে এসে এমন চুপ থাকে নাকি? রোজা ঠোঁট ফুলিয়ে বলল, আমি কই চুপ আছি, আমি কথা বলছি তো তুবার সাথে। মিরান বলল, কথা তো বলছো কিন্তু চুপ করে তাই বললাম। তুরজান একবার মিডল মিরর থেকে রোজার মুখ দেখে নিল।
এই মেয়ে যাই হোক কথায় কখনো পারা যাবে না। তুরজান একটা জায়গায় গাড়ি পার্কিং করল, পিছনে ঘাড় বাঁকিয়ে নরম গলায় বলল, ঠিক আছে এত ছটফটে কথা বলতে হবে না, কিন্তু আইসক্রিম খাওয়া কি বন্ধ? রোজা তাকালো একবার তুরজানের দিকে। তুরজান ভ্রু উঁচিয়ে জানান দিল খাবে কি না। রোজা তুবার দিকে তাকিয়ে একসঙ্গে বলে উঠল, না আইসক্রিম খাওয়া বন্ধ না। সবাই হেসে উঠো। গাড়ি থেকে নেমে চারজনে রাস্তার পাশের একটা দোকানে গেল। যার যার ফ্লেভারের আইসক্রিম নিয়ে চারজন আবার গাড়িতে উঠল। পরিবেশটা হালকা হয়ে গেলেও কারোর মনে অজানা এক অদ্ভুত চিন্তা রেখার পরিসীমা দেখা গেল। চারজনের বাড়িতে ফিরতে প্রায় 10টা মতো বাজল। তুরজানের আম্মুসহ বাড়ির সবাই যেন তাদের ফিরার আশায় বসেছিলেন। থাকবেই না কেন, 9 বছর তো আর দেখতে পারবে না, তাই ভেবেছে আজকের ডিনার সবাই একসাথে করবে। ধুরা কিচেনের কাজ শেষ করে ডাইনিংয়ে খাবার পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন। তুরজানরা বাড়িতে ঢুকতেই তুরজানের বাবা বললেন, এই সময় হলো আসার, কাল ফ্লাইট, কারো চিন্তা আছে? তুরজান কিছু বলার আগেই মিরান বলল, আছে তো বড় বাবা, তাই তো সবার মন ভালো করে আনলাম। তানিয়া নেওয়াজসহ সবাই বাবা ছেলের দৃশ্যটা দেখে মৃদু হাসলেন। বাবা ছেলের জন্য চিন্তা করে এটা সবাই বোঝে, কিন্তু তিনি ছেলের কাছে সর্বদা রাগী হিসাবে পরিচিত হয়ে আকার কেন? আবার ছেলে যে বাবার বার্ধক্যতা তা না বুঝতে দিয়ে অবাধ্যপনার পরিচয় দিতে প্রস্তুত থাকে। তবে এত কিছুর ভিড়ে রোজার মুখে আবার হাসি ফিরেছে, এটাই সবার কাছে বড় স্বস্তি। তুরজান বেকনিতে বসে চুপচাপ অর্ধচন্দ বিলাস করছে। আকাশে আধখানা চাঁদ আজ বড়ই সুন্দর দেখাচ্ছে, কিন্তু তুরজানের মনে এই সৌন্দর্য দাগ কাটতে পারছে না। রোজার পায়েলের চমৎকার আওয়াজ শোনা গেল আশেপাশে। তুরজান বেশ বুঝল রোজা রুমে আসতে চাইছে। জান পারমিশন দিতেই রোজা রুমে এলো গুটি গুটি পায়ে। তুরজানের পাশে এসে দাঁড়ালো। তুরজান কিছুটা ঘাড় ঘুরিয়ে তাকালো। এখনো ঘুমাসনি কেন ভাইয়া? তুমি কাল চলে যাবা। ঘুমাসনি কেন ভাইয়া? তুমি বড় বাবার কথায় কষ্ট পেয়েছ? না কেন? বড় বাবা ভেবেছে তুমি তার কথায় রাগ করে যাচ্ছ, তাই বড় বাবা কান্না করছে। আমি এই রুমে আসার সময় দেখলাম বড় বাবা কান্না করছে। জানি, কিন্তু আমি তোর বড় বাবার কথাই যাচ্ছি না, এমনিতেই যাচ্ছি। তাহলে বড় বাবাকে বলে আসি তুমি ইচ্ছে করে যাচ্ছ। বড় বাবার কথায় রাগ করে না। তোর বড় বাবাকে অনেক বেশি ভালোবাসিস। অনেক বেশি ভালোবাসি। বড় মাকেও ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। রোজা তোর মনে থাকবে আমাকে। তুমি কথায় কথায় এইটা বলো কেন? আমি একদিন বলতে শুনেছিলাম আম্মুকে যদি নাই ভুলে যাই তাহলে আবার মনে আসার প্রশ্ন উঠে কোথা থেকে? আমি তোমাকে ভুলবই তো না, তাহলে মনে থাকবে না কেন? যদি ভুলে যাস? ভুলবো না। আমি প্রমিস করলে তা ভুলি না। আমার বাবা আমাকে বলেছিল কোনো কথা দিয়ে থাকলে তা রাখতে হয়। তোর সবার কথাই মনে থাকে। রোজা কথা পাল্টে বলল, তুমি যাওয়ার সময় আমাকে জানিয়ে যাবে। কেন? এমনিতেই। কথা শেষ না হতেই হঠাৎ তুবা এসে দরজায় নক করল। তুরজান বোনের উপস্থিতি বুঝে রুমে আসার পারমিশন দিল। তুবা এসে বলল রোজাকে ডাকছে গ্রনি ওষুধ খাওয়ার জন্য। তুরজান রোজার দিকে তাকাতেই রোজা দৌড়ে গেল ওষুধ কারতে। তুরজান যেন একটু শ্বাস ফেলল। যাক, তার অবুঝপনা রানী তার ইশারায় চলছে। তুরজান তুবার দিকে তাকিয়ে বলল, মন খারাপ? তুবা মাথা নেড়ে বোঝাল, না, কিন্তু চোখে অন্য কথা দেখা গেল। ভাইয়া তুমি গেলে বাসাটা ফাঁকা লাগবে। তুরজান শান্ত স্বরে বলল, পাগলি বোন, বাসা কখনো ফাঁকা হয় না। মানুষ থাকে, তার স্মৃতি থাকে, তার কথা থাকে। আর আমি তো তোদের সাথে যোগাযোগেই থাকব। তুবা ধীরে বলল, আমি ভয় পাচ্ছি ভাইয়া, তুমি ছাড়া আমরা কিভাবে স্কুলে যাব? আমাদের পড়াবে কে? তুরজান বোনের চোখে চেয়ে বলল, ভয় এটা স্বাভাবিক, কিন্তু ভয়কে বলবি আমি পারবো, আমি কারো সাহায্য ছাড়াই পারব। তাছাড়া আমি গেলে তোর কত কাজ রোজাকে দেখে রাখতে হবে। ঠিক মতো পড়, নুক্তা আকার্ষণা করতে হবে, এখনই এভাবে ভেঙে পড়লে হবে। তুবা হালকা মাথা নেড়ে বলল, তুমি গেলে আমি আর রোজা পড়াশোনা ঠিকমতো করব। এই তো আমার সাহসী বোন। বিদায়ের আগের রাতটা অদ্ভুত শান্ত, যেন পুরো বাড়ি ধীরে কথা বলছে। কেউ জোরে হাসছে না, টিভির শব্দ কম, হাঁটার শব্দও নরম। সবকিছুতে অন্য কিছুর আভাস। রোজা, তুবা আর তার গ্রনি একসঙ্গে ঘুমায়। রোজার দিকে তাকিয়ে গ্রনি বলল, কিরে ঘুমাবি না? শুয়ে পড় তাড়াতাড়ি। ঘুমাবো। ওদিকে দীর্ঘ উকার জানের ব্যাগ গোছানো প্রায় শেষ। কাগজপত্র, ফাইল, কাপড় সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছে, কিন্তু মাঝেমধ্যে থেমে যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বাদ পড়েছে। হয়তো কোনো জিনিস না, অনুভূতির নিচে থাকা কোনো মালকিন, যাকে ছেড়ে যাচ্ছে। ভিতরে আসব। হঠাৎ মায়ের কণ্ঠস্বর পেয়ে তাকালো পিছনে। বলল, এসো। তানিয়া নেওয়াজ যে কেঁদেছে তা চোখ দেখে স্পষ্ট। হয়তো লুকাতে চাচ্ছে ওই নুনাজলের কণা, কিন্তু তাতে বাদ সাধতে অক্ষম। তুরজানের মনেও তোলপাড় চলছে। এই এত বছরেও বাড়ির বাইরে থাকেনি সে। তুরজান সব সাইডে রেখে তানিয়া নেওয়াজকে বেডে বসিয়ে দিল। নিজ উদ্যোগে শুয়ে পড়ল মায়ের কোলে মাথা রেখে।
এবার আর কান্না চেপে রাখতে পারলেন না। কয়েক ফোঁটা গড় রস্যই কারে পড়ল তুরজানের মুখে। তবুও সে নিশ্চুপ, অনুভূতিহীন কোনো জড় বস্তুর ন্যায় পড়ে থাকল চোখ বন্ধ করে। তানিয়া নেওয়াজ কান্না কিছুটা রোধ করে বললেন, বাবার উপর রেগে মাকে বেশি অপেক্ষা করাবি না তো। আমি বাবা প্রতি একটুও রেগে নেই আম্মু। আমিও হয়তো বাবার জায়গায় থাকলে নিজের সন্তানের কথা ভেবে এমনটাই করতাম। তাছাড়া আমি মাত্র 9 বছর থাকব, তারপর ঠিক ফিরে আসব। তোদের কাছে মাত্র 9 বছর হলেও আমার কাছে 9 যুগের এ কার শি। তবে তোরা নিজেদের স্বার্থে 9 বছরের জন্য বাবা ছেলে মিলে যে মায়ের অপেক্ষার প্রহর গুনাতে ব্যস্ত হলি। একটু থেমে আবার বলল, জানিস তুরজান, অপেক্ষা জিনিস বড় বেশি কষ্টের। কেউ অপেক্ষা করতে করতে জীবনের আকার নিয়ে ফিরে পায়, কেউ অপেক্ষায় জীবনের মানে হারিয়ে ফেলে। তুরজান দেশ ছেড়েছে বছর হল। যাওয়ার আগে রোজার সাথে দেখা করেনি। কেন করেনি এর উত্তর কেউই জানে না। তবে তুরজান যাওয়ার পর নেওয়াজ বাড়ির লোকের বাড়িতে হসপিটালে বেশি থাকতে হচ্ছে। রোজা প্রায় অসুস্থ থাকে, একদিন সুস্থ থাকলে পরের দুদিন হসপিটালে কাটায়। তুরজানের সাথে রোজার এই 1 বছরে হাতেগোনা কয়েকবার কথা হয়েছে, তাও তুরজান যাওয়ার প্রথম দিকে। রোজা হসন্ত থাকে বিধায় তার সাথে তুরজানের কথা বলা হয় না। সবাই এটা ওটা বলে তুরজানের থেকে এড়িয়ে যায়। আর তুরজানের কাছে বলা হয়েছে রোজা ফোনে তুরজানের সাথে কথা বলতে চায় না, একেবারে কথা বলবে সামনে থেকে। তাই তুরজানও তার প্রেয়সীর কথায় একমত পোষণ করেছে। এতদিনের স্মৃতি, ভালোবাসা, অপেক্ষা, অভিমান, অনুভূতি সব না হয় একেবারে দেশে ফিরে চুকিয়ে দিবে, আর সাথে নিজেরটাও চুকিয়ে নিবে। রাফিয়া বোনের পাশ থেকে সরছেই না। কেবি নের বেডে রোজার পাশে বসে নোনাজল বিসর্জন দিচ্ছে। তার তো পৃথিবীতে আপন বলতে এই একটাই আপনজন আছে। ডাক্তার তুরজানের বাবাকে ডেকে পাঠালেন নিজ চেম্বারে। তাজারুল নেওয়াজ ডাক্তারের পিছু পিছু গেলেন চেম্বারে। সাথে মোস্তফা নেওয়াজও গেলেন। ডাক্তারকে বলতে বললেন কি বলতে চান তিনি। ডাক্তার বললেন, দেখুন মিস্টার নেওয়াজ, আপনাদের আগেই পরিষ্কার করে বলেছিলাম ওর মেন্টাল কন্ডিশন ভালো না। ওকে যথেষ্ট সঙ্গ দিবেন সকলে। ও প্রায় রস্যই কার হয়ে যাচ্ছিল। হঠাৎ এই বছর এত অসুস্থতার কারণ কি? তাজারুল নেওয়াজ কি বলবেন? তার কারণেই তো তুরজান দেশ থেকে বিদেশে পড়তে গেল। তিনি না বললে যে তুরজান যেত না, তা তিনি ভালো করেই জানতেন। তবে কি তুরজানক কার বিদেশে পাঠানো ঠিক হল না? ভাবনার মাঝেই ডাক্তার আবার বললেন, রোজাস্মিতা হঠাৎ কোনো কারণে শোকড হয়েছে। হয়তো ওর পছন্দের কোনো জিনিস বা। কথা সম্পূর্ণ করার আগেই তাজারুল নেওয়াজ বললেন, মানুষ ওর পছন্দের মানুষ দূরে চলে গেছে। চলে যায়নি, আমি পাঠিয়েছিলাম বলেই তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তিনি কি তবে বন্ধুর শেষ সম্পদ রক্ষা করতে ব্যর্থ হল? তুরজানকে বললে সে ঠিকই থেকে যেত, কিন্তু তিনি কি করে ফেললেন? তাজারুল নেওয়াজ বেরিয়ে যেতেই মোস্তফা নেওয়াজ ডাক্তারকে সব বলতে বললেন। দেখুন মিস্টার মোস্তফা, এক কথাই বলি, আমাদের আর কিছু করার নেই। কয়েকদিনের মধ্যে বা ভবিষ্যতে রোজাস্মিতা সব ভুলে যেতে পারে, কিছুটা মনে থাকতে পারে, আবার নাও পারে। সবই উপর ওয়ালার হাতে। ওকে কোনোভাবেই ঠিক করা সম্ভব না। বললাম তো, ওর কন্ডিশনের কথা আমাদের হাতে কতটুকু বলুন? আমরা তো শুধুমাত্র উছিলা, সবই একজনের হাতে। মোস্তফা নেওয়াজ রিপোর্টগুলো নিয়ে বাইরে আসার জন্য পা বাড়াতেই ডাক্তার বলল, একটা কথা বলবো যদি মাইন্ড না করেন। মোস্তফা নেওয়াজ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ডাক্তার বললেন, দেখুন আমি সামান্য একজন ডাক্তার, আপনাদের মতো বিজনেসম্যানদের পারিবারিক বিষয়ে ঢোকা ঠিক হবে না। তাও যেহেতু আপনাদের পরিবারের হয়ে কাজ করছি অনেক দিন, আমার মনে হয় এই মুহূর্তে তুরজানকে দেশে ফেরত আনাই উত্তম। মোস্তফা নেওয়াজ কোনো কথা বললেন না, শুধু নীরব থেকে প্রস্থান করলেন। তারই বা কি করার? তিনি কোনোদিন তো বড় ভাইয়ের মুখের উপর কথা বলেননি যে আজকে বলবেন। তবে তার পরিবার, ভাইয়ের বন্ধুর শেষ আশা কতক্ষণ আগলে রাখতে পারবেন তা জানা নেই কারোর। তারও তো মেয়ে নেই, সে তো রোজাকে মেয়ে ভাবে। তবে মেয়ের জন্য কি বাবা কিছুই করতে পারবে না? কেবিনের ভেতর নিস্তব্ধতা যেন জমাট বেঁধে আছে। সাদা চাদরের উপর শুয়ে থাকা রোজার মুখটা আরও ফ্যাকাশে। বুকের ওঠানামা ছাড়া বোঝার উপায় নেই সে বেঁচে আছে। রাফিয়া রস্য ও কারপোচাপ তার হাতটা ধরে বসে আছে। মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন ছোটবেলার মতো করে ঘুম পাড়াচ্ছে। বাইরে করিডোরে দাঁড়িয়ে তাজারুল নেওয়াজ স্থির দৃষ্টিতে শূন্যে তাকিয়ে। মোস্তফা নেওয়াজ তার পাশে এসে থামলেন, বললেন, ভাই তুরজানকে বলবো না? তাজারুল নেওয়াজ ধীরে মাথা নাড়লেন না। ওকে বলার মতো ভাষা আমার নেই। গত 1 বছরে ওকে জানাইনি, মিথ্যা বলেছি। এখন কি করে জানাবো জানিস মোস্তফা? আমি ওকে কথা দিয়েছিলাম রোজার খেয়াল রাখবো, পারিনি। তবে কি আমি বাবা হিসাবে ব্যর্থ? ভেতরে নার্স এসে ইঞ্জেকশন দিল। রোজার চোখের পাতা কেঁপে উঠল কিছুটা। রাফিয়া ঝুঁকে এলো রোজার মুখের উপরে, বলল, রোজা শুনতে পাচ্ছিস? রোজা ঠোঁট নাড়ল খুব আস্তে, প্রায় শোনা যায় না এমন আধস্বরে বলল, ভাইয়া এসেছে।
রাফিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে তো জানেই না এই অবস্থা আসবে কি করে, তবে মুখে বলল, না রে ভাইয়া, তোর উপর রাগ করে আসেনি। তুই ঠিক নেই, তাই ভাইয়া বলেছে তুই সুস্থ হলেই আসবে। তুই আগে ভালো হয়ে যা, তারপর ভাইয়া আসবে। রোজার চোখে এক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল। তার এত অসুখ হলো তাও তুরজান একবার আসলো না। কিন্তু রোজা আর কিছু বলল না, অন্যদিকে মুখ ফিরিয়ে আবার চোখ বুজে ফেলল। সন্ধ্যায় পুরো পরিবার কেবিনে জড়ো হল। কেউ উচ্চস্বরে কথা বলছে না। সবাই জানে এই মেয়েটার হৃদয়ের অসুখ ওষুধে সারে না। তার সঙ্গ প্রয়োজন, অনেক সঙ্গ প্রয়োজন। মোস্তফা নেওয়াজ ধীরে বললেন, ভাই আমার ভয় হচ্ছে যদি স্মৃতি হারিয়ে ফেলে। রোজা ডাক্তার তো বলল। তাজারুল থামিয়ে দিলেন, আমি সব নিজ হাতে নষ্ট করেছি। আমি এখন কি বলবো? তবে মেয়েটা তুরজানের জন্য এখন যে কষ্ট পাচ্ছে। একটু থেমে আবার বললেন, যদি ভুলেই যায় তাহলে হয়তো কষ্ট কম হবে। তবে আমি আর ভুল করব না। আমার বলতেই কথাটা উবে যেতে লাগলো চাপা কান্নার তলে। তাই মোস্তফা নেওয়াজও আর কথা বাড়ালেন না, কারণ তিনি জানেন ভুলে যা ও আমানেই শুধু কষ্ট কমবে তা নয়, ভালোবাসাও মুছে যাবে। ভুলে যাবে পিছনের সকল পিছুটান। রাত গভীর হল। সবাই একে একে কেবিনের মেঝেতে চেয়ারে সোফায় বসে রইল। কেউ বাড়ি ফিরল না, যেন সবাই পাহারা দিচ্ছে রোজার নিঃশ্বাস, তার স্মৃতি, তার অপেক্ষা। রেহেনা নেওয়াজ আর তানিয়া নেওয়াজ রোজার দুপাশে। কারোর চোখে ঘুম নেই। ওদিকে বহু দূরের এক শহরে তুরজান বইয়ের পাতা উল্টাচ্ছে। মাঝে মাঝে ফোনটা হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। দাঁড়ি তারও মন অকারণে অস্থির হচ্ছে। হঠাৎ মনে হচ্ছে কাছের কেউ কষ্টে আছে, কিন্তু রাত হওয়ায় ফোন করতে পারছে না। কিন্তু সে জানে না এই মুহূর্তে তার নামটাই একটি মেয়ের শেষ ভরসা হয়ে আছে। 9 বছর পর এখনও বাড়ি আগের মতোই উৎফুল্ল। সবাই পুরনো পিছুটান ছেড়ে নতুনের সূচনা করেছে। সবাই কি পেরেছে না, কেউ কেউ এখনও পুরনো মায়ায় আসক্ত আছে, শুধু সামনে এগোনোর জন্য। সেই পুরনো মায়া ভুলে থাকার চেষ্টায় আছে। শুধু কিছু চয় পাল্টে গেছে, ডাক এক থাকলেও সম্পর্ক বদলে গেছে। তুরজান 9 বছরের কথা বললেও থেকেছে 10 বছর। রোজা এখন 19 বছরে পা দিয়েছে। তুরজানেরও বয়স গিয়ে দাঁড়িয়েছে 28-এর ঘরে। তুবা এখনও চুপ থাকতেই বেশি পছন্দ রে। বড়রা যার যার নিজ কাজে ব্যস্ত, তাদেরকে আর ছোট ভেবে ছেলে মেয়েদের পিছু ছুটতে হয় না। বাড়িতে যেমন সবাই ব্যস্ত, তেমনি অফিসে আজ নীরব ব্যস্ত, কেউই অসাবধানতায় কাজ করছে না। আজ তাদের অফিসে নতুন সারা সবে, সে নাকি ভীষণ রাগী। কেউ নিজের ভাইয়ের নামে নিজে, যখন ভাইয়ের এমপ্লয়ীদের কাছে ভাইয়ের নামে এত রাগী বর্ণনা দিচ্ছে, তখন তো সবাই ভয় পাবেই। একজন প্রশ্নই করল, ছোট স্যার কি অনেক রাগী? না, তার মধ্যে রাগের রও দেখতে পাবেন না। তাহলে ছোট স্যারের নামে এতক্ষণ মিথ্যা কথা বললেন? বলেছি মানে সে নিশ্চয়ই রাগী। সে মিষ্টি হলে তো আর তার নামে নুনের গুণগান করতাম না। স্যার মিষ্টির চেয়ে লবণ ভালো। ইনশাআল্লাহ চলমান।